হ্যালো এভরিওয়ান, অ্যাডভোকেট আব্দুর রশিদ বলছি, দি রিয়েল এস্টেট এজেন্ট অফ নিউ ইয়র্ক স্টেট। অনেকে আমাকে আজকাল প্রশ্ন করছেন যে ভাই, অর্থনীতি টালমাটাল, বাড়ি কেনার সুযোগ কখন আসবে, কিভাবে আসবে, আমরা বাড়ি কেনার জন্য কিভাবে প্রস্তুতি নিব, বাড়ির মার্কেট কখন, ইন্টারেস্ট রেট কমছে কিনা, সো মেনি কোয়েশ্চেন্স। আজকে অনেকে আমাকে কল করছেন এসব বিষয়ে জিজ্ঞেস করার জন্য। প্রথম কথা হচ্ছে, বাড়ি বেচে কেনা এই মুহূর্তে খুবই 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 দুর্বল। অর্থাৎ মার্কেটে এনা পরিমাণ বাড়ি আসছে না, এনা পরিমাণ বাড়ি বিক্রিও হচ্ছে না। তো বাড়ি কেনার যে ভয়ের একটা মার্কেট চলছে, এই অবস্থাতে সবাই একটু মানে হুবুজুবু হয়ে আছে ভয়ে। কেউ বাড়ি বিক্রিও করতে যাচ্ছে না, কেউ বাড়ি কিনতে যাচ্ছে না। কি হয় কি হয় কি হয়, আমেরিকার অর্থনীতি কি হয়, মার্কেট কি হয়, এগুলো নিয়ে সবাই একটু দ্বিধাদ্বন্দ্ব শঙ্কার মধ্যে আছে। যদিও এর মধ্যে আবার ইন্টারেস্ট অনেকটা পড়ে গেছে, ইন্টারেস্ট রেট কমে গেছে। ইন্টারেস্ট রেটটা আগে যা ছিল, যেটা 19 জুন লাস্ট রিপোর্ট আমি যেটা ফেনিমের ইন্টারেস্ট রেট, যেখানে গত বছর একই সময় ছিল 3.84%, সেখানে 3.13% নেমে এসছে। আমরা প্রেডিক্ট করছি ইন্টারেস্ট রেট সামনের দিনগুলোতে হয়তো আরো কমবে। এনিওয়ে, এখন যারা ফার্স্ট টাইম বায়ার, প্রথম যারা বাড়ি কিনবেন, আমি আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বাড়ি কেনার জন্য আপনি প্রস্তুতি কিভাবে নেবেন, কিভাবে নিজেকে বিল্ড আপ করবেন এবং কখন থেকে বিল্ড আপ করবেন, এই জিনিসটা জানা খুব জরুরি। অলরাইট, সো এই জিনিসটা সব জানা খুব জরুরি। তো এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে সবার প্রথমে মাথার মধ্যে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট। লাইফ উইদাউট প্ল্যানিং ইজ জাস্ট আ বোট দ্যাট ক্যানট রিচ টু দ্য ডেস্টিনেশন, রাইট? তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্ল্যানিং করা জরুরি। বাড়ি কেনার মতো একটা বড় সিদ্ধান্ত যখন নেবেন, তখন আপনাকে অবশ্যই প্ল্যানিং করতে হবে। তো একটা কথা বলে রাখি, যারা বাড়ি কিনতে চাচ্ছেন, প্রথমবারের মতো বাড়ি, তারা আগামী বছর আমরা আশা করছি বাড়ি কেনার একটা মোক্ষম সময় আসতে যাচ্ছে। তো আগামী বছর যদি আমাকে বাড়ি কিনতে হয়, সে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, এই সময়গুলোতে বাড়ি কিনতে হবে, তাহলে এখন থেকে আমি কি ধরনের প্রিপারেশন নেব সেটা আমি আপনাকে আজকে বলি। প্রথমত, এনাফ সেভিং থাকতে হবে। সেভিং কেন? টাকা না থাকলে বাড়ি কেমনে কিনবেন? আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে দিবেন, ব্যাংক বাকি টাকাটা আপনাকে লোন দিবে, এই জন্য আপনার সেভিং থাকা দরকার। এখন এই সেভিং এর জন্য আপনাকে কিন্তু প্ল্যান করতে হবে। লুক, আপনার সেভিং অর্থাৎ আপনার টাকা প্রত্যেক মাসে আলাদা করে রাখতে হবে। এবং এই টাকাটা, যেই টাকা আপনি ডাউন পেমেন্ট দিবেন একটা বাড়ি কেনার সময়, যখন ডাউন পেমেন্ট দিতে হয়, এই টাকাটা ব্যাংকে অ্যাটলিস্ট 6 মাস থাকা দরকার। বিশেষ করে যারা 1099 কাজ করেন, যারা 1099 কাজ করছেন, অর্থাৎ আমার মতো, যেমন আমরা বাড়ি বিক্রি করি, র্যান করি, পয়সা ইনকাম করি, রাইট? এটা হচ্ছে আমাদের বিজনেস ইনকাম। সো 1099 যারা ইনকাম করবেন, তারা অবশ্যই 6 মাসের মতো আপনার ডাউন পেমেন্ট দেওয়ার টাকাটা ব্যাংকে থাকতে হবে, রাইট? আর যারা W2 তে জব করেন, তাদের মিনিমাম 3 মাস থাকতে হবে, কারণ তাদের স্টেবল জব আছে। এবং স্টেবল জব বা স্টেবল যে প্রফেশনে আছেন, সেই প্রফেশনটাতে যে লাস্ট 2 ইয়ার্স ধরে আছেন, সেটা কন্টিনিউয়েশন কিন্তু দেখাতে হয়, ঠিক আছে? তো সেভিংটা এখন থেকে আপনারা করা শুরু করবেন। প্রত্যেক মাসে কিছু কিছু টাকা ব্যাংকের মধ্যে জমা রাখেন। লেটস সে আপনার ইনকামের 10%, ধরেন যে আপনি একটা বাড়ি কিনতে গেলে 10% ডাউন পেমেন্ট দিতে হবে। আমি সেই 10% এখন থেকে সেভ করব। আমি বলবো, আমার সাজেশন, আপনার যেটা ইনকাম, সেই ইনকাম থেকে 7 to 10% টাকা আলাদা করে এখন এই সাইড করে রাখা শুরু করেন। এই টাকাটা লেটস সে যদি 7% যদি আপনি আলাদা করে রাখেন, আগামী 10 মাস বা 1 বছরে এই টাকাটা যে পরিমাণ দাঁড়াবে, এটা আপনার ডাউন পেমেন্টের জন্য, একটা ওয়ান ফ্যামিলি হাউস কেনার জন্য যথেষ্ট। আর যদি আপনার ইনকাম অনেক বেশি হয়, তাহলে 7 to 10% যদি আপনি সেভ করেন, তাহলে সেটা 2 ফ্যামিলি বাড়ি কেনার জন্য যথেষ্ট হতে পারে। ডিপেন্ড করে আপনার ইনকাম আসলে কোন জায়গায় কত বেশি, ইত্যাদি ইত্যাদির উপর। যদিও বাড়ি কেনা শুধুমাত্র আপনার ইনকামের উপর ডিপেন্ড করে, ইনকাম অবশ্যই জরুরি, এর সাথে আপনার ক্রেডিট স্কোর বা হিস্ট্রি, এটা জরুরি, এবং আপনার স্টেবল জবস, এটা জরুরি, এবং আপনার ডাউন পেমেন্ট, এগুলো জরুরি। অনেক কিছু, মানে এইগুলো মোটা দাগে হচ্ছে, এগুলো হচ্ছে আপনার জরুরি। সেকেন্ডলি, আপনাকে যেটা করতে হবে, এখন থেকেই আপনার প্রত্যেক মাসের বা প্রত্যেক সপ্তাহের, আমি বলবো, বাজেট করতে হবে। আপনি যদি বাইরে খান ফ্যামিলি সহ, তাহলে কিন্তু আপনার বেশি খরচ হবে। যদি বাসায় রান্না করে খান, তাহলে আমরা ধরতে পারি যে গড়ে একজন ব্যক্তির পেছনে, 4 সদস্যের যদি একটা ফ্যামিলি হয়, গড়ে একজনের পেছনে $100 থেকে $180 গ্রসারি মাসে যাবে। $500 গ্রসারি আপনার প্রত্যেক মাসে যাবে। সুতরাং গ্রসারির জন্য আপনি কত টাকা খরচ করবেন, নাকি বাইরে খাবেন, সেটা নির্দিষ্ট করেন। আপনি যে রেন্টটা দেন, সেই রেন্টটাকে মাথায় রাখেন, কত পরিমাণ রেন্ট দিচ্ছেন, এটা নিয়ে একটা বাজেট করতে হবে।
আপনার যদি কার ইন্স্যুরেন্স থাকে, কার ইন্স্যুরেন্সের পেমেন্ট আছে। লুক, এই পেমেন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি ব্যাংকের কাছে লোন নিতে যাবেন তখন ব্যাংক কিন্তু এগুলোকে ইভালুয়েট করবে। আপনার কতজন সদস্য, কত আনুমানিক খরচ হবে, আপনার কার ইন্স্যুরেন্সের জন্য পেমেন্ট আছে কিনা, ইউটিলিটিস পেমেন্ট আছে কিনা, আপনার স্টুডেন্ট লোন আছে কিনা, আপনার গাড়ির লোন আছে কিনা, এগুলো সব আপনার জীবনের পিছনের দিকে সকল মানে ক্রেডিট কার্ডে কোনো ডেপ্ট আছে কিনা, লোন আছে কিনা, এগুলো সব কিন্তু পুঙ্খানুপুঙ্খানু বের করে আপনাকে কিন্তু মাপা হবে যে আপনাকে লোন দেওয়া যাবে কি না। সো এই মুহূর্তে সেগুলো আপনাকে মাথায় রেখেই সামনে আগাতে হবে। এরপরে ক্রেডিট রিপোর্ট এবং ক্রেডিট স্কোর যাতে কোনোভাবে হার্ম না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। ক্রেডিট স্কোরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্রেডিট রিপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটার উপরে আপনার ফাইন্যান্সিয়াল ক্যারেক্টার জাস্টিফাই করা হয়। আমেরিকাতে আপনি ক্রেডিট কার্ড ইউজ করে, যারা ক্রেডিট কার্ড এখনো ইউজ করেন না, আমি বলবো ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন আপনার ব্যাংকের কাছে, ক্রেডিট কার্ড নেন এবং ক্রেডিট কার্ড খরচ করেন। ক্রেডিট স্কোর কিন্তু দ্রুত বাড়ানোর অনেক টেকনিক আছে, এগুলো নিয়ে আমরা একদিন কথা বলবো। তবে ক্রেডিট স্কোরটা কিন্তু আপনাকে রাখতে হবে। একজন আমাকে আজকে জিজ্ঞেস করতে কত ক্রেডিট হইতে হবে ভাই। ওকে, রাফলি ইয়োর ক্রেডিট আমরা বলি যে 650 থেকে 700 এর মধ্যে থাকলে সেটা আমরা বলি গুড ক্রেডিট। 700 প্লাস থাকলে সেটাকে আমরা বলি এক্সেলেন্ট ক্রেডিট। আর যদি 700-800 পর্যন্ত হয় তাহলে সুপার এক্সেলেন্ট ক্রেডিট। সুতরাং আপনার ক্রেডিট স্কোর যেমন ঠিক থাকতে হবে, ক্রেডিটের ব্যাকগ্রাউন্ডও যেন ঠিক থাকে। আপনি কোথাও অতীতে বাড়ি ভাড়া দেন নাই, কিংবা অতীতে কোনো গাড়ির ইন্স্যুরেন্স পে করেন নাই, অথবা অতীতে কোনো ভাড়া আপনি কোথাও দেন নাই, ডিফল্ট হয়ে গেছে, গার্নিশমেন্ট, জাজমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে। এই ধরনের যেন জিনিস পিছনে না থাকে। যদি থাকে তাহলে একজন ক্রেডিট এক্সপার্টের সাথে যোগাযোগ করেন এবং এগুলোকে ফিক্স করার চেষ্টা করেন। অলরাইট, এরপরে আমি যেটা বলবো, এখন থেকে আপনাকে যেটা খুঁজতে হবে একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট। এখন ভালো রিয়েল এস্টেট এজেন্ট কি জন্য আগে দরকার? আগে অনেকে আমাকে জিজ্ঞেস করে, আগে কি আমি ব্যাংকের কাছে যাবো, একজন ভালো মর্টগেজ ব্রোকার বা একজন লোন অফিসারকে খুঁজবো, নাকি একজন মর্টগেজ এজেন্টকে খুঁজবো? আমি বলবো একজন রিয়েল এস্টেট এজেন্টকে খুঁজবো। আমি বলবো একজন রিয়েল এস্টেট এজেন্টকে সবার প্রথমে খুঁজেন। কেন? যে রিয়েল এস্টেট এজেন্টটা দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসা করছে তার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। সে জানে যে ব্যাংকগুলো কিভাবে আপনাকে অ্যাপ্রুভ করবে, কোন ব্যাংক ভালো, মানে কোন ব্যাংকের সাথে শপিং করতে পারবেন আপনি, কোন জায়গায় গেলে আপনাকে তারা ভালো হেল্প করতে পারবে। তার যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাগুলো সে আপনার সাথে শেয়ার করলে সেটা আপনাকে হেল্প করবে। সো একজন রিয়েল এস্টেট এজেন্ট এই এই অভিজ্ঞতাগুলো তার কাছ থেকে আপনি নেবেন এবং সেই আপনাকে ভালো পথ দেখাতে পারে, তাই না? He works like a leader for you. He shows the way and he takes you to the way, and he just take you to the destination of the road. Like এরকমই একজন রিয়েল এস্টেট এজেন্ট যে লিডারের মতো কাজ করবে, আপনার সাথে থাকবে, আপনাকে সবসময় ইনফরমেশন দেবে, ফরমেটিভ করবে। তারপরে আপনাকে রিয়েল এস্টেট এজেন্ট কি করবে? মার্কেট সম্পর্কে আইডিয়া দিবে। মার্কেট এখন কোথায় আছে, যেমন এই যে আমি বলছি না এখন ইন্টারেস্ট রেট কেমন আছে, কতদিন পর্যন্ত এসব সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিচ্ছে, এগুলো কতদিন পর্যন্ত থাকবে, কবে মার্কেট ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এই মার্কেট সম্পর্কে আপনাকে আইডিয়া দিতে পারে একজন রিয়েল এস্টেট এজেন্ট। সুতরাং একটা রিয়েল এস্টেট এজেন্ট এই জন্য আপনার দরকার আছে। তারপরে নেইবারহুড সম্পর্কে, আপনি ধরেন কোন নেইবারহুডে বাড়ি কিনবেন। সব নেইবারহুডে বাড়ির প্রাইস এক ধরনের না। আমাদের জামাইকা হিলসের বাড়ির প্রাইস আর সাউথ জামাইকা বাড়ির প্রাইস একই না। ম্যানহাটনে যে বাড়ির প্রাইস কুইন্সে সে বাড়ির প্রাইস একই না। কুইন্সে যে বাড়ির প্রাইস লং আইল্যান্ডে সে বাড়ির প্রাইস এক হবে না। আবার দেখবেন যে 2-4 ব্লকের মধ্যেই কিন্তু বাড়ির প্রাইস অনেক উঁচা নামা করে। যেমন জামাইকা হিলসে যদি হিলসার অ্যাভিনিউর নর্থে আপনি বাড়ি কেনেন, যে বাড়িটা অ্যাপ্রক্সিমেটলি $1 মিলিয়ন প্রাইস, সেই বাড়িটা কিন্তু রাফলি $200,000 থেকে $250,000 মতো প্রায় কম হতে পারে যদি এখান থেকে মাত্র 8-10 ব্লক ডাউনের দিকে সেই বাড়িটা কেনেন। কেন? সুযোগ সুবিধা, নেইবারহুডের কোয়ালিটি, নেইবারহুডের কি ধরনের মানে সিকিউরিটি সেফটি আছে, নেইবারহুড স্কুল ডিস্ট্রিক্ট কেমন, নেইবারহুডে কি মানে আরো অনেক সুযোগ সুবিধা, পাশে হাইওয়ে আছে কিনা, সুপার মার্কেট আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। সো আপনি কোন নেইবারহুডে বাড়ি কিনতে চান, সেই কোন নেইবারহুড আপনার জন্য ভালো হবে, এবং আপনার যে ক্ষমতা, বাড়ি কেনার যে সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কোন নেইবারহুড আপনার জন্য ভালো হবে, এই নলেজটা কিন্তু আপনাকে রিয়েল এস্টেট এজেন্ট দিতে পারে, রাইট? এবং রিয়েল এস্টেট এজেন্ট এই জন্য দরকার, সে আপনাকে আরো অনেক ইনফরমেশন দিতে পারে, রাইট? কিভাবে আপনি একটা বাড়ি দেখবেন। ধরেন মার্কেটে আপনি অনেক ফ্রি অ্যাপস আছে, বাড়ি দেখতে পারেন, গুগল করে অনেক বাড়ি দেখতে পারেন। কোনো বাড়ির মধ্যে স্ক্যাম থাকে, কোনো বাড়ি কিন্তু আসলেই সত্যি মানে ওনাররা সেল করতেছে নাকি এজেন্টরা সেল করতেছে, এরকম অনেক তথ্য আছে। সে আপনাকে আস্তে আস্তে মানে সে একজন কাইন্ড অফ টিচারের মতো আপনাকে আস্তে আস্তে আপনাকে এডুকেট করবে, যাতে আপনিও বাড়ির সম্পর্কে ধারণা নিতে পারেন। ধরেন একটা বাড়ি কিনতে গেলে আপনি জানেন একটা বাড়ির
ইনসুলেশন সিস্টেম কিভাবে করে বোঝা উচিত, বেসমেন্টের টেম্পারমেন্ট বা ময়েশ্চার কিভাবে করে বোঝা উচিত, অথবা রুফ বা ছাদের কন্ডিশন কিভাবে করে বোঝা উচিত, অথবা বাড়ি কত সালে বিল্ড হয়েছে, কত পুরানা, সেই অনুযায়ী তার অন্যান্য বাড়ির যে আরো যে অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলো মানে কিরকম, এগুলো অনেক কিছু তার দীর্ঘদিন একটা লাইনে থাকলে তার যে অভিজ্ঞতা তৈরি হয় সেই অভিজ্ঞতাগুলো আপনাকে সে শেয়ার করবে। মানে আমি বলি প্রত্যেক রিয়েল এস্টেট এজেন্টের দায়িত্ব এটা যে তার বায়ারকে, যে তার কাছ থেকে বাড়ি কিনতে আসে, তাকে এডুকেট করা, মানে তাকে ধারণা দেওয়া। তার মানে এতে লাভ হয় কি, অনেক এজেন্টরা এগুলো শেয়ার করতে চায় না। আমি কিন্তু মনে করি যে এগুলো শেয়ার করা উচিত। কারণ যে লোকটা বাড়ি কিনবে সে যেন সবকিছু ডিটেলস, সব ইনফরমেশন তার সামনে অ্যাভেলেবেল থাকে, আপনি তাকে এডুকেট করেন, এরপরে সে ফ্রিলি একটা ডিসিশন নেয়। তাহলে হবে কি, সে বুঝতে পারবে বাড়িটা নিয়ে সে উইনার হচ্ছে কিনা, কতটুকু উইনার হচ্ছে। এবং সত্যি যদি সে উইনার হয় এবং করে, সে কিন্তু একসময় আপনাকে দোয়া দিবে এবং সে কিন্তু আরো রেফারেল পাঠাবে, আরো মানুষকে, তার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ বাড়ি কিনতে যায়, সে কিন্তু বলবে যে অমুক এজেন্টটা আমাকে এই বাড়িটা কিনতে হেল্প করছিল এবং আমাকে এই বাড়িটা কিনে আমি উইনার হয়েছি এবং সে একজন ভালো এজেন্ট, তাই না? এই জন্য তাদেরকে ইনফরমেশন দেওয়া উচিত। এরপরে আপনাকে যেটা করতে হবে, সঠিক প্রপার্টিটা খুঁজে বের করতে হবে। একজন রিয়েল এস্টেট এজেন্ট কিন্তু আপনাকে নিয়ে যাবে, যে নেবারহুডে বাড়ি কিনতে চান সেই নেবারহুডে কোন বাড়িগুলো মার্কেটে আছে সেগুলোতে নিয়ে যাবে, দেখাবে ভিতরে বাইরে, বাড়ির সম্পর্কে আপনাকে অনেক ডেসক্রিপশন দেবে, বাড়িটা কতদিন ধরে মার্কেটে আছে, বাড়িটা মনে করেন যে কত প্রাইস আগে ছিল, আগে যখন কিনছে সে কত প্রাইসে কিনছিল, এখন বর্তমানে কত প্রাইস চাচ্ছে। তারপরে কম্পারিজন, সেম টাইপের বাড়ি একই নেবারহুডে কম দামের আছে কিনা, বা কি কম দামের আছে, সেই বাড়ির সাথে এই বাড়ির কম্পারিশনটা কি। তারপরে লট সাইজ কি আছে এই বাড়ির মধ্যে, রুমস কতগুলো আছে, কত স্কোয়ার ফিট আছে, রাইট, অন্যান্য কি কি আরো সুযোগ সুবিধা এক্সট্রা আছে, পিছনে ব্যাকইয়ার্ড আছে কিনা, আপনি সুন্দর ওখানে বাগান করতে পারবেন কিনা, শাকসবজি চাষ করতে পারবেন কিনা, রাইট, আমরা বাঙালিরা তো একটু শাকসবজি চাষ করতে চাই ব্যাকইয়ার্ড নিয়ে। তো এই ধরনের অনেক তথ্য বিশেষে মানে আপনাকে হেল্প করবে, রাইট। তো এই জন্য রিয়েল এস্টেট এজেন্টের কাছে যাওয়াটা জরুরি এবং এখান থেকে যাওয়ার চিন্তা করতে হবে। আপনার যদি বাড়ি মনে হয় আপনি পরবর্তী 6 মাস থেকে 1 বছরের মধ্যে বাড়ি কিনবেন, তাহলে অবশ্যই সবার আগে একজন রিয়েল এস্টেট এজেন্টকে ফাইন করেন। এমন রিয়েল এস্টেট এজেন্ট তার কিন্তু মর্টগেজ সম্পর্কে কিছু ধারণা আছে এবং সেই ধারণার ভিত্তিতে কিন্তু সে বলতে পারে, ইয়েস আপনার বাড়ি কেনার সামর্থ্য আছে বলে আমার কাছে প্রাইমা ফেসিতে মনে হচ্ছে, এবং এবার আপনাকে একটা মর্টগেজ বা লোন অফিসারের কাছে আপনাকে সে যেতে বলবে। এইবার আপনি লোন অফিসারের কাছে যান, লোন অফিসারকে গিয়ে বলেন আপনার ট্যাক্স ফাইল কত করেছেন, আপনার ইনকাম, গ্রস ইনকাম কি, নেট ইনকাম কি, আপনার ক্রেডিট, মানে একজন লোন অফিসারের কাছে যাবেন কেন, পি অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। অর্থাৎ ওই ব্যাংকটা আপনাকে লোন দেবে কিনা সেই সম্পর্কে ওই ব্যাংকের কাছ থেকে একটা লেটার নেওয়ার জন্য। ব্যাংক আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ক্রেডিট হিস্ট্রি সবকিছু চেক করে আপনাকে লোন দেওয়া যায় কি না, এটা অ্যাট দ্য প্রাইমা ফেসে, অন দ্য ফেস, আপনার যে কাগজপত্র এগুলো সবকিছু অ্যাসেস করে তারা আপনাকে একটা লেটার দেবে, যেটাকে আমরা বলি পি অ্যাপ্রুভাল। এই পি অ্যাপ্রুভাল লেটারটা কি জন্য দরকার? এই লেটারটায় রিয়েল এস্টেট এজেন্টের দরকার, কারণ আপনি যদি কোনো বাড়ি পছন্দ করেন সেই বাসাটাতে অফার সাবমিট করতে হবে। লেটস সে বাড়ির প্রাইস $700,000, আপনি অফার দিতে চান $600,000। অফার দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো কাগজ তৈরি করতে হয়, ফর্ম পূরণ করতে হয় এবং অফিসিয়ালি একটা অফার পাঠাতে হয়। এটা যদি আপনার সেলার যদি অ্যাপ্রুভ করে, অ্যাকসেপ্ট করে, তাহলে কি হলো, অফার অ্যাকসেপ্টেড হয়ে গেল, রাইট। সো এই জন্য পি অ্যাপ্রুভালটা দরকার। পি অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু অফার দেওয়াটা, সেই অফার মানে একজন সেলার বা সেলারের এজেন্ট যদি না জানে যে আমার বায়ার তার বাড়ি কেনার সামর্থ্য আছে কি না, তাহলে তো সে বাড়ি নিয়ে কিভাবে করে তার সাথে সময় ব্যয় করবে? কেউ সময় ব্যয় করতে চাবে না। এই জন্য একটা ব্যাংকের কাছ থেকে, বা অনেক লোকাল ব্যাংক আছে, অনেক ব্যাংক আছে এখানে লোন নিতে, অনেক ধরনের লোন আছে, কনভেনশনাল, নন কনভেনশনাল লোন আছে, এফএইচএ লোন আছে, ভিএ লোন আছে, এগুলো নিয়ে, লোন বিষয় নিয়ে আরেকদিন আমরা অবশ্যই কথা বলবো। তো সেই জন্য আমি আপাতত যেটুকু বলতে চাই, একজন লোন অফিসারের কাছে আপনাকে যেতে হবে প্রি অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। এবং এই প্রি অ্যাপ্রুভালটা হচ্ছে আপনার প্রি কোয়ালিফিকেশন, যে আপনি লোন পাওয়ার জন্য উপযুক্ত কিনা। লোন পাওয়ার জন্য আপনি যখন উপযুক্ত হয়ে গেলেন, বাড়িতে অফার সাবমিট করলো, আপনার রিয়েল এস্টেট এজেন্ট অফার অ্যাকসেপ্ট হয়ে গেল, এবার কি হবে? এইবার যেটা থার্ড স্টেজের কাজ হচ্ছে অ্যাটর্নি নির্ধারণ করা। কারণ অফার অ্যাকসেপ্ট হয়ে গেলে এবার আমাদেরকে কন্ট্রাক্টে যেতে হবে, এবং কন্ট্রাক্টে যাওয়ার জন্য তখন রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে সাজেস্ট করবে যে এখন একজন অ্যাটর্নি দরকার। আপনি নিজের অ্যাটর্নি যদি ভালো পছন্দ মতো থাকে আপনি নিতে পারেন, এই বিষয়ে রিয়েল এস্টেট এজেন্টের সহযোগিতা নিতে পারেন। সে একজন বাইরে অ্যাটর্নি থাকে, একজন সেলারি অ্যাটর্নি থাকে, দুই অ্যাটর্নি মিলে কন্ট্রাক্ট তৈরি করে। রিয়েল এস্টেট এজেন্ট কিন্তু আবার কনভেনারের মতো সবার সাথে কমিউনিকেট করে, বায়ার, সেলার, অ্যাটর্নি ইত্যাদি ইত্যাদি খোঁজখবর নেয়, কি হচ্ছে, আর
কন্ট্রাক্ট কতদূর হচ্ছে, কন্ট্রাক্ট তৈরি হলো কিনা, কন্ট্রাক্ট পাঠানো হলো কিনা, কন্ট্রাক্ট সেলার সাইন করলো কিনা, ইত্যাদি ইত্যাদি। কন্ট্রাক্ট যখন সাইন হয়ে যাবে, তৈরি হওয়ার পরে দুই পক্ষের সেলার এবং বায়ারের মধ্যে, তখন আমরা কোথায় যাব? ক্লোজিং, দ্য লাস্ট স্টেজ অফ বাইং হাউস। তো ক্লোজিং হচ্ছে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং ক্লোজিং নিয়ে আজকের আলোচনা না করে একদিন আলোচনা করবো, কারণ এটা লম্বা হয়ে যাচ্ছে। আজকে শুধু আমি এটুকু বলি যে কিভাবে করে আপনারা যারা আগামী 6 মাস থেকে 1 বছর বাড়ি কিনতে চান, তাদের প্রিপারেশনটা এখন কেন নেওয়া জরুরি। অবশ্যই এখন থেকে বাজেট করেন, প্ল্যান করেন, সেভিং করেন, একজন এজেন্টের কাছে যান, তার কাছ থেকে ধারণা নেন, যোগাযোগ একজন এজেন্টের সাথে রাখেন, এবং তার কাছ থেকে বাড়ি, মার্কেট, লোন ইত্যাদি সম্পর্কে তার আইডিয়াগুলো আপনার কাছে নেন, এবং আপনিও একজন সেমি এজেন্ট হওয়ার চেষ্টা করেন। আমি প্রত্যেক বায়ারকে বলি বাড়ি কেনার আগে যাতে আপনি সেমি এজেন্ট হন, কারণ হচ্ছে যে একটা বাড়ি অনেক ভাইটাল জিনিস। আপনার সারা জীবনের মনে করেন যে ইনকাম বা সারা জীবনের একটা স্বপ্ন, রাইট? সারা জীবনের ইনকাম ওই স্বপ্নের মধ্যে আপনি ঢালছেন। তো এটা আপনি সচেতন হতে পারেন, বাড়িটা যাতে আপনি কিনে, একটা ভালো বাড়ি কিনে যাতে আপনি মনের মধ্যে, বুকের মধ্যে যাতে স্যাটিসফ্যাকশন অনুভব করতে পারেন, সেই কারণেই আপনাকে একটু নলেজ নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে। আবার আরেকদিন আমি আলোচনা করব যে একটা বাড়ি কেনা কত ভালো না রেন্টের বাসায় থাকা ভালো। অফকোর্স বাড়ি কেনা অনেক ভালো রেন্টের বাসায় চাইতে। এর শুধু একটা লাইন আমি বলি যে রেন্ট সারা জীবন আপনি শুধু রেন্ট পে করবেন, এটা কোনো রিটার্ন আসবে না। কিন্তু একটা বাড়ি যখন 30 বছরের এগ্রিমেন্ট করেন, মর্গেজ পে করবেন, বাসাটা একসময় কিন্তু লোন শোধ হয়ে যাবে, এবং বাসাটা সম্পূর্ণ আপনার কিন্তু একটা ইকুইটি মানি বা একটা ক্যাশ প্রপার্টি। আপনি কিন্তু বাড়িটা সেল করে $500,000 বা $1 million বাড়ির প্রাইস ভেদে আপনি সেটা কিন্তু আবার নিজের পকেটে ক্যাশ মানির মতো কিন্তু নিয়ে আসতে পারেন। সুতরাং বাড়ি কিনা রেন্টে থাকার চাইতে অনেক বেশি বেটার। বাট এগেন এটা ডিপেন্ড করে আপনি সিঙ্গেল মানুষ কিনা, ছোট ফ্যামিলি কিনা, বড় ফ্যামিলি কিনা, ইত্যাদি বহু কিছুর উপরে। তাহলে রেন্ট ভার্সেস বাড়ি কেনা কোনটা বেশি ভালো, এটার কম্পারিশনে আমরা অনেকদিন আলোচনা করবো। তবে অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেক মাসে 2-4টা করে ভিডিও এইভাবে করে রিয়েল এস্টেটের উপর আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।